গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সতীনাথ ভাদুরীর লেখা একটি ছোট গল্প বয়কমি। শুরু করছি আজকের গল্প। অনেক দূর পর্যন্ত ভেবেচিন্তে আহ্লাদে কাজ করে। ছেলেকে জুতো পরে আসতে দেয়নি। সিধু এমনিতেই মায়ের খুব বাধ্য, তার উপর আবার কলকাতায় আসবার আগে মা সাবধান করে দিয়েছে যে মামা বাড়িতে থেকে ইঞ্জিনিয়ারিং পড়বার ইচ্ছা যদি থাকে তবে যেন সে মামা মাসির সম্মুখে কোনো রকম বেয়ারাপনা না দেখায়। তাই বাড়ি থেকে খালি পায়ে বার হবার সময় সে কোনো আপত্তি করেনি। এখন ফেরবার সময় পিচ গলানো গরম রাস্তার উপর সে প্রথম প্রতিবাদ জানালো। রবারের স্যান্ডেল পায়ে থাকলে ঠাকুরের প্রসাদ কি করে যে অপবিত্র হতো তা আমি বুঝি না। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস কেন? পায়ের নিচে কি আমার ফোসকা পড়ছে না? রোদে গরমে আমার মতো মোটা মানুষদের কষ্ট তোদের চেয়ে অনেক বেশি, বুঝলি? আর মাথায় রোদ লাগছে কার বেশি? আহ্লাদি হাসল। আমিও একবার ছোটবেলায় মাথা ন্যাড়া করেছিলুম তো। কেন মা? উকুন হয়েছিল মাথায়। চৈত্র সংক্রান্তির মেলা কিনা আজ, তাই এত যাত্রীদের ভিড়। অন্যদিন এলে এ ভিড় ঠেলতে হতো না, কিন্তু চৈত্র সংক্রান্তির দিনই যে তার এখানে কাজ। কম ধকল যায়নি আজ আহ্লাদের শরীরের ওপর দিয়ে। যাক, এতদিনে তবু কাজটা তো শেষ হলো। ঠাকুর দেবতার কাছে কথা দিয়ে কথা না রাখতে পারবার অশান্তি যে কি জিনিস সে যার হয়েছে সেই জানে। কথাটা অষ্টপ্রহর মনের মধ্যে কিরকির করে বিদ্য এতদিন। 18 বছর পরে মাথার উপর থেকে সে বোঝা নামল আজ। সিধুর জন্ম মাঘ মাসে। মাঘ, ফাল্গুন, চৈত্র 3 মাস। সিধুর বয়স হল 18 বছর 3 মাস। সে কি আজকের কথা? আহ্লাদের ঠাকুমা তখন মৃত্যুশয্যায়। তাড়াতাড়ি নাতের মুখ দেখবার আশায় তিনি বাবা তারকনাথের কৃপা প্রার্থিনী হয়েছিলেন। তিনি নাতনির কাছে মাদুলি পাঠিয়েছিলেন। কত আশা আকাঙ্ক্ষা ভয় সেই মাদুলি ধারণের সময়, প্রথম কিনা। এখন ভাবলেও হাসি আসে। সিধুর পর তার আরো 7টি সন্তান হয়েছে। এই সিধু, রুমালখানা মাথায় বেঁধে নে না বাবা। দে, প্রসাদের ঠোঙাটা ততক্ষণ দে দেখি আমার হাতে। রুমাল বাঁধবার সময় আহ্লাদে বেশ করে তাকিয়ে দেখল ছেলের মুখখানা। যা বড় বড় দাড়ি গজিয়েছিল এই বয়সে, দাড়ি গোঁফ কামিয়ে এখন বেশ লাগছে দেখতে। সেই সিধুকে এতদিন দাড়ি গোঁফ ফেলতে দেয়নি। বাবা তারকনাথের কাছে ওর জট মানত ছিল। মাথার ছাঁটা চুল 18 বছর থেকে এক থলের মধ্যে জমা করে রাখা হতো, কিন্তু ছেলে মানুষের দাড়ি গোঁফের বেলা ও ব্যবস্থা অবল। সিধুরই হয়েছিল মুশকিল। কতবার সে মাকে বলেছে একবার তারকেশ্বরে গিয়ে এই পর্ব শেষ করে দিতে, কিন্তু হয়ে ওঠেনি এতদিন। অভাব অনটনের সংসার আহ্লাদের। তার মতো মানুষ কি ইচ্ছা হলেই সেই দূর দেশ থেকে তারকেশ্বরে আসতে পারে? তাছাড়া কর্তার এসব বিষয়ে সায় থাকে তবে তো। ছেলেপিলের দায়িত্ব শুধু যেন একা মায়ের। এবার ছেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাবার পরপর আহ্লাদি সিধুকে সঙ্গে নিয়ে একরকম জোর করে চলে এসেছিল দমদমে দাদার বাড়িতে। তারকেশ্বরের কাজটা ছাড়া অন্য উদ্দেশ্য ছিল একটা। এই অন্য উদ্দেশ্যটাই আসল। 17 বছর পরে এসেছিল বাপের বাড়িতে, দ্বিধা সংকোচ দূরে ঠেলে। বাপের বাড়ি মানে দাদার বাড়ি। দাদা কখনো আসতে লেখেনি তাকে। দাদা বৌদি চিঠি না লিখুক তাকে, সে কিন্তু কোনো বছর বিজয়ের প্রণাম জানাতে ভোলেনি তাদের। প্রসাদের ঠোঙাটা ছেলের হাতে আবার দিল আহ্লাদি। শোন, ঠোঙাটা বৌদির হাতে দিবি কিন্তু সিধু, তারপর বৌদিকে প্রণাম করতে ভুলিস না যেন। বাস স্ট্যান্ডের কাছের গাছতলায় পৌঁছতে পেরে তারা বাঁচল। এখানেও বেশ লোকজনের ভিড়। বাড়ি ফেরবার আগে এই ঠেলাঠেলি হুড়োহুড়ির হাত থেকে কোনো নিস্তার নাই। তাদের লাইনের বাস
15 মিনিট পরপর ছাড়ে। আগের খানায় জায়গা পায়নি, তাই এর পরের বাসখানার জন্য অপেক্ষা করছে দুজনে, আর অন্যমনস্কভাবে বিভিন্ন বাসের যাত্রীদের আনাগোনা দেখছে। হঠাৎ নজরে পড়ল, ও কে? ওই যে বাস থেকে নামছে। বৃদ্ধা বিধবাটির সঙ্গের বউটির মুখখানা যেন চেনা চেনা ঠেকছে। রোগা ক্ষয়া ক্ষয়া চেহারা। অসীমার মতো না? বৃদ্ধার চোখে মুখে বিরক্তির ভাব। আরে আগে নামতে দিন আমাদের, তারপর তো আপনারা গাড়িতে উঠবেন। বৃদ্ধাটি বেশ কড়া টাইপের। অসীমার মতনই তো লাগছে। আরে অসীমা না? কে? দুইজনের বিস্ময়ে ভরা দৃষ্টি কেন্দ্রিত হল কথাটা যে বলেছে তার মুখের দিকে। কে গো তুমি বাছা? এই কথা বলতে গিয়ে বৃদ্ধা সামলে নিলেন নিজেকে। এমন গিন্ডিপান্নি গোছের মহিলার সঙ্গে একটু সমীহ করে কথা বলতে হয়। আমার বৌমাকে চেনেন নাকি আপনি? আহ্লাদি হাসল। আগে বাগবাজারের পাশাপাশি বাড়িতে আমরা যে কতকাল কাটিয়েছি একসঙ্গে। ও, তা অনেকদিন পর দেখছেন বুঝি? অসীমা বলল, তা অনেকদিন হলো বই কি। আহ্লাদি তাকিয়ে অসীমার মুখের দিকে। এ কি, অসীমার মুখখানা অমন হয়ে গেল কেন? মাথার কাপড় টেনে দেবার কথাই বা তাকে দেখবা মাত্র তার মনে পড়ল কেন? আহ্লাদির দিক থেকে অমন সলজ্জভাবে মাটির দিকে চোখই বা নামিয়ে নিল কেন? একটু কেমন কেমন যেন লাগলো আহ্লাদির। চলো বৌমা, পৌঁছতে পৌঁছতেই তো বেলা উতরে গেল। আগে তা এত দেরি করে এলেন কেন আপনারা? আরে দেরি করলুম কি আর ইচ্ছা করে? কথা ছিল ছেলের সঙ্গে করে নিয়ে আসবে। হঠাৎ সকালে ফোন করে ডেকে পাঠালেন প্রিন্সিপাল সাহেব। কি যেন কাজ পড়েছে। ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে কাজ করে কিনা, এই আসছে করে তার জন্য বসে বসে শেষকালে দেরি থেকে নিজেরাই বেরিয়ে পড়লুম। এখন তো আর সময় নেই। একদিন বরঞ্চ আমাদের বাসায় আসুন না, দুদণ্ড সুস্থির হয়ে বসে গল্প করে যাবেন। আচ্ছা চলি, আপনিও আসবেন। শেষের কথাটা বলা সিধুকে। তাঁরা এগিয়ে গেলেন। যেতে যেতে দূর থেকে চেঁচিয়ে বলে গেলেন, 7 নম্বর নগেন 12 গলি বন হুগলি। বাসে বসে আহ্লাদি বলে, কে যাচ্ছে, হঠাৎ দেখা হয়ে গেল, মিটে গেল। তার উৎসাহ মিয়ে গিয়েছে বাল্যবন্ধুর হাবভাব দেখে। 18 বছর পর দেখা। কোথায় ছুটে এসে জড়িয়ে ধরবে তা নয়, একেবারে লজ্জায় জড়সড় শাশুড়ির সম্মুখে, যেন কোণে বউটি। কি আদিক্ষেতা! 35 বছরের বুড়ি একটা। হ্যাঁ, 35 বছর তো হবেই, তার চেয়েও 5 মাসের বড়। এ কথা ছোটবেলায় সে চিরকাল শুনে এসেছে। দেখতে অসীমাকে চিরদিনই অনেক ছোট লাগে বয়সের চেয়ে। বেঁটে আর ক্ষয়া ক্ষয়া গোছের জাতের চেহারা, তাদের বয়স বোঝা যায় না। কিন্তু তাই বলে বয়স তো বসে থাকবে না। মায়ের ফেলে আসা স্বর্গরাজ্য বাগবাজারের গলির কথা ছেলেবেলা থেকে শুনে শুনে সিধুদের মুখস্থ। সেখানকার স্বাদ, গন্ধ, বাতাস, লোকজনের কথাবার্তা, বন্ধু বান্ধবের ব্যবহার, ফেরিওয়ালার হাঁক, কলতলার ঝগড়া, গোলাপি ঝির চিৎকার, সব মনে হতো অন্য এক জগতের জিনিস সিধুদের কাছে। তাদের চেনা জগতের সঙ্গে একটুও মেলে না। জ্যোতির্মণ্ডলে ঘেরা সেই কল্পরাজ্যের মধ্যমণি ছিলেন অসীমা মাসি। কত গল্প আছে অসীমা মাসিকে নিয়ে। একবার ট্যাঁপারি গলায় আটকে দম বন্ধ হয়ে মরবার জোগাড়। একসঙ্গে 2টো ট্যাঁপারি গিলে ফেলবার ম্যাজিক দেখাতে গিয়ে হয়েছিল এই কাণ্ড। তারপর থেকে মামারা ট্যাঁপারি বলে ডাকতেন অসীমা মাসিকে। সেই মানুষের সঙ্গে আজ চাক্ষুষ দেখা, কিন্তু ঠিক যেন ভাবা জিনিসটার সঙ্গে মিলল না। ওই পুচকে ঘুমটা টানা বউটাকে
মায়ের সেই ছেলেবেলার বন্ধু বলে ভাবতেই কেমন যেন বাঁধে। মুখখানি কিন্তু বেশ কচি ঢলঢলে গোছের। আচ্ছা মা, ট্যাপারি মাসি তো তোমার সঙ্গে কথা বললেন না? আরে ওই শাশুড়ি আছেন কিনা? আহ্লাদি ভেবেছিল অসীমার ঔদাসীন্য বোধহয় ছেলের নজরে পড়েনি, ওই থাকে চুপ করে। কিন্তু আজকালকার ছেলেরা বোঝে সব। ও মা, শাশুড়ির সঙ্গে থাকলে কি বন্ধুর সঙ্গেও কথা বলতে নেই? কে জানে, শাশুড়ি নিয়ে ঘরও করিনি কোনোদিন, ওসব কথা আমি জানিও না। কিন্তু মা, বৃদ্ধার কথাবার্তা তো খারাপ না। কেন রে, তোকে আপনি বলেছেন বলে? দুধ। শেষ পর্যন্ত আহ্লাদিকে স্বীকার করতেই হলো। সিধু, তুই ধরেছিস ঠিকই, চক্ষে চক্ষে যতক্ষণ, প্রাণ পড়ে ততক্ষণ। আচ্ছা, যেতে দে এসব কথা। তুই কিন্তু নিয়ম করে দাদার ছেলেটাকে নিয়ে পড়াতে বসবি সন্ধ্যাবেলা, আজ থেকে। ও আর বুঝিয়ে বলতে হবে না সিধুকে। পরের দিন রবিবার, দাদার ছুটি। আহ্লাদি প্রথম দিন দাদার বাড়িতে ঢুকেই ছড়া কেটেছিল, বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো বোনের কি। তখনই কথাটা না বললে পারত আহ্লাদি। শুনে দাদা একটু দুঃখিত হয়েছিলেন, নিজের কর্তব্যচ্যুতি সম্বন্ধে একটু সজাগও হয়েছিলেন। তাই রবিবারের দিন সকালে জিজ্ঞাসা করলেন, আমাদের সেই বাগবাজারের পুরনো পাড়া দেখতে যাবি নাকি রে আহ্লাদি? নেচে ওঠে আহ্লাদি। তুমিও চলো না কেন বৌদি, 1 ঘন্টার মতোই তো ব্যাপার। ও মা, ছেলে মেয়েরা রইল তো কি হলো, সিধু ওদের সামলাতে পারবে। তোমার তো মোটে 3টি, আমি সেখানে আমার অতগুলো কাচ্চা বাচ্চাকে সিধুর উপর ফেলে দিয়ে কত সময় পাড়া বেড়াতে চাই, কত সময় ও আমার রান্না পর্যন্ত করে দেয়। গরিবের বাড়ির ছেলের সব রকমের কাজ নিজে হাতে না করতে শিখলে কি আর চলে বৌদি? তাদের পুরনো পাড়ায় গিয়ে আহ্লাদি চিনতেও পারে না কোথায় তাদের বাড়িটা ছিল। সেখান দিয়ে এখন প্রকাণ্ড চওড়া রাস্তা। এই রাস্তাটা তৈয়ার হবার সময়ে ওদের এ পাড়া ছেড়ে যেতে হয়। দাদা দেখিয়ে না দিলে সে ধরতেও পারত না তাদের বাড়িটা ঠিক কোন জায়গায় ছিল। সে গলির চিহ্ন মাত্র নাই। আর এইখানটাতে ছিল তো সেই ট্যাপারিদের বাড়ি। ও মা, ট্যাপারি নামটা তোমার এখনো মনে আছে দেখছি দাদা। কাল যে ওর সঙ্গে দেখা হলো তারকেশ্বরে, সঙ্গে ওর শাশুড়িও ছিলেন। মনে থাকবে না আবার? এই তো 3-4 বছর আগে ওর বিয়েতে নেমন্তন্ন খেয়ে এলুম। কি মুশকিলে পড়েছিলেন ওর মা মেয়ের বিয়ে নিয়ে। বিয়ে হয়ই না। যাক, তবু ভদ্রমহিলা শেষ পর্যন্ত মেয়ের বিয়ে দিয়ে যেতে পেরেছিলেন। ট্যাপারির ছোট ভাই ফটিকের কথা মনে আছে না? ও মা, মনে থাকবে না কেন দাদা? অষ্টপ্রহর অসীমার কোলে কাঁখে থাকতো ফটকেটা। হ্যাঁ, ফটিক বোম্বেতে একটা চাকরি নিয়ে চলে গিয়েছিল। খোঁজ খবর বোধহয় বিশেষ নিত না, কেননা অসীমার বিয়ের সময়ও তাকে আমি দেখলুম না। শুনলুম ছুটি পায়নি। ছেলেপিলে মানুষ হয়ে বা কি দাদা, তবু মা বাপে চায় তাদের ছেলেটা মানুষ হোক, বিশেষ করে বড় ছেলেটা কোনো রকমে তাড়াতাড়ি মানুষ হয়ে উঠলে বুকের বল বাড়ে মায়ের। তা দেখা হলে অসীমা তোকে কি বলল? সে কথা তো তুই বললি না ঠাকুরজি। ছাই, শাশুড়ির সম্মুখে একেবারে ভয়ে জুজু। ছেলেবেলার বন্ধুর দিকেও চোখ মেলে তাকাতে লজ্জায় মরে যায়। মাথায় কাপড় টেনে দেবার সে কি ঘটা! কথা বলবে কি, যেন আপদ বিদায় হলেই বাঁচে। ঠাকুরজি, জগতের ধারাই ওই। হ্যাঁ, তা তো ঠিক। এ তো পাতানো সম্পর্ক, রক্তের সম্বন্ধ যেখানে সেখানেও তো জগতের এই ধারা।
খোঁচাটা যথাস্থানে লেগেছে। কেননা বৌদি দাদা দুজনই চুপ করে গেলেন। এরপর মঙ্গলবারের দিন সময় বুঝে আহ্লাদি আসল কাজের কথাটা পারল বৌদির কাছে। বৌদি, সিধুর বাবার ইচ্ছা ওকে এবার চাকরিতে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু সিধুর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়বার। আজকালকার সব ছেলেই চাই ইঞ্জিনিয়ার হতে। ওর অঙ্কে মাথা দেখে হেডমাস্টার মশাইও ওকে ইঞ্জিনিয়ারিং পড়তে বলেছেন। এখন বললেই তো আর হলো না, তার জন্য রেস্তোর দরকার। আর এদিকে সংসারের অবস্থা তো জানোই বৌদি, নুন আনতে পান্তা ফুরোই। আর তোমার সংসারের পাত কুড়িয়ে খেয়েও সিধুর মতো 10টা ছেলে মানুষ হয়ে যেতে পারে। বৌদি, তুমিও তো ছেলের মা, মায়ের দুঃখ দরদ তো বোঝো তুমি। আপনজন বলতে তো এক তোমরাই। ও মা, সে কথা তো ঠিকই ঠাকুরজি। বৌদি ভালো লোক। এরপর জিজ্ঞাসা করতে হয় স্বয়ং দাদাকে। বৌদির আপত্তি নেই, কাজেই দাদা রাজি। ওই দূর থেকে মনে হয় ভাই পর করে দিয়েছে বোনকে, কিন্তু তাও কি সম্ভব? রক্তের সম্পর্ক যে, চিঠি না দিলে কি হয়, দাদা তো চিরকাল দাদাই থাকে। মামা ভাগ্নেকে ডেকে বললেন, স্বাস্থ্য ভালো রাখতে হবে ইঞ্জিনিয়ার হতে হলে। কাল থেকে সকালে ছাদে উঠে ডন বৈঠক করবি, বুঝলি? আর গুড় ছোলা ভিজে খাবি। চরচরে রোদ জোছনার মতো স্নিগ্ধ লাগলো আহ্লাদির। দমদমের হাওয়া বাতাসেও সেকালকার বাগবাজারের সড়কের স্বাদগন্ধ। খটকা লাগলো কলেজে ভর্তি হবার কাগজপত্র আনবার পর। নিয়মাবলীর মধ্যে লেখা আছে যে আবেদনকারীর নিম্নতম বয়স হওয়া উচিত 17 বছর। যার বয়স 16 বছর 11 মাস 29 দিন, সেও দরখাস্ত দিতে পারবে না। বাবা তারকনাথ সাক্ষী। সিধুর বয়স 18 বছর 3 মাস। কিন্তু এই কিন্তু নিয়ে হয়েছে মুশকিল। সিধু বলছে যে বাবা তারকনাথের সাক্ষ্য ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তারা মানেন না। তারা দেখেন শুধু স্কুলে যে বয়সটা লেখানো হয়েছে সেটা এখন মাত্র 16 বছর। স্কুলে ভর্তি হবার সময় আর মেয়ের বিয়ের কথাবার্তার সময় বয়স কমানোটাই নিয়ম। এরই জন্য ছেলেটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে না। বয়স কমিয়ে লেখানোর মধ্যে যে এমন মারাত্মক ব্যাপার থাকতে পারে, এ কথা আহ্লাদি কোনোদিন কল্পনাও করতে পারেনি। এখন উপায়? এত গুছিয়ে এনে শেষ মুহূর্তে এমনভাবে সব ভেঙে গেল। তার সব রাগ গিয়ে পড়ে সিধুর বাবার ওপর। মানুষটাই ওই রকম, কাজ করতে না পারি অকাজ তো করতে পারি। এ হয়েছে তাই। তখনই আহ্লাদির মনে হয়েছিল বাবা তারকনাথের দপ্তরে যে ছেলের বয়সের হিসাব লেখাছোকা, তার বয়স কি কখনো কমাতে বাড়াতে আছে? কিন্তু সিধুর বাবার ভয়ে তখন সে কিচ্ছু বলেনি। এখন হলো তো, তোমার আর কি হলো? যা কিছু হলো ওই ছেলেটার। বাপ হয়েছে বলে কি এমন ভাবে ছেলের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবার অধিকার তার আছে? আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে। ভুল শোধরাবার উপায় নিশ্চয়ই কিছু আছে। দাদা, তোমাদের তো অনেক কিছু জানাশোনা আছে গো, বলো না গো, এখন কি করা উচিত? দাদা হেসে আকুল। এতকাল সবাই চাইতো বয়স কমাতে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দেখছি লোকের স্বভাব পাল্টে দেবে। এখানে আহ্লাদির জীবন মরণের প্রশ্ন, আর দাদা হাসছে। না দাদা, তুমি অমন ভাবে হেসে উড়িয়ে দিও না কথাটাকে। ও মা, আমি হাসলুম কোথায়? বয়স বাড়াবার উপায় থাকবে না কেন? হাজার গন্ডা আছে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিয়ে এফিডেভিট করতে হবে যে আগে ভুল করে কম বয়স লেখানো হয়ে গিয়েছিল, এখন সঠিক বয়সটা জানতে পারায় বয়স 1 বছর বাড়াবার দরকার পড়েছে। এই গেল 1 নম্বর। 2 নম্বরের রাস্তা হচ্ছে উপরে ধরাধরি করা। খুঁটির জোর থাকলে কোনো কিছুতেই আটকায় না আজকালকার দিনে, কিন্তু সে খুঁটির জোর তো আমাদের নাই। 3 নম্বরের উপায় হচ্ছে একখান নতুন ঠিকুজি তৈয়ার করিয়ে নেওয়া।
বলিস তো আমি ওই মোড়ের জ্যোতিষীকে বলে দিতে পারি। দাদা, কোনো বিপদ আপদ নেই তো এতে? আরে না না, সেসব কিচ্ছু ভয় নেই। মামলা মোকদ্দমার জন্য দরকার পড়লে লোকে তো হরদম এই করে বয়স বাড়ায় কমায়। তবে হ্যাঁ দাদা, সেই তবেটাই ভালো করে বলো দেখি, শুনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কোর্টে যে জিনিস চলে ইঞ্জিনিয়ারিং কলেজেও সে জিনিস চলে কিনা। কলেজের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, কাজেই ও সম্বন্ধে ঠিক কিছু বলতে পারছি না আমি। তবে এই সংকটের সময় আহ্লাদের মনে পড়ল অসীমার বরের কথা। সে তো ইঞ্জিনিয়ারিং কলেজে কাজ করে। হ্যাঁ ঠিকই তো। দাদারও মনে পড়ল অসীমার বিয়ে হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরের সঙ্গে। তার সঙ্গে দেখা করলে সঠিক খবর পাওয়া যেতে পারে। সে কোনো রাস্তা নিশ্চয়ই বাতলে দেবে। আপনার লোক বলে একটু সুপারিশও করে দিতে পারে প্রিন্সিপালের কাছে। গরজ বড় বালাই। মনে পড়ে গেল যে সেদিন তারকেশ্বরে অসীমার শাশুড়ি তাঁদের বাড়িতে যেতে বলেছিলেন তাকে। তার গলার স্বরে আন্তরিক আগ্রহ প্রকাশ পেয়েছিল। নেহাত শিষ্টাচার হলে বাড়ির ঠিকানাটা দূর থেকে চেঁচিয়ে ডেকে অমনভাবে জানিয়ে যেতেন না। মানুষটি নিশ্চয়ই ভালো। কি যেন বলেছিল ঠিকানাটা? হ্যাঁ সিধু, তোর মনে আছে নাকি রে ঠিকানাটা? 7 নম্বর নগেন বারুয়ের গলি, বন হুগলি। সিধুর মনে থাকবে না? একবার যে বই পড়ে সে বই ওর মুখস্থ হয়ে যায়। এত মাথা ছেলেটার। কোন জিনিস থেকে যে কি হয় মানুষের কেউ বলতে পারে না। এখন তার সংসারের ভবিষ্যৎ, তার ছেলের ভবিষ্যৎ সব নির্ভর করছে অসীমার স্বামীর ওপর। জয় বাবা তারকনাথ। বুঝলি রে সিধু, আমার আর অসীমার দুইজনেরই একই সময় মাথায় উকুন হয়েছিল, তাই দুইজনই একসঙ্গে মাথা ন্যাড়া করিয়েছিল। আমাদের সবকিছু ছিল একসঙ্গে। আকুপিছু শুধু বিয়ের বেলায়। কথাটা বেসুরো লাগায় আহ্লাদি একবার আর চোখে দেখে নিল ছেলের মুখখানা। বিরক্ত হচ্ছে সিধু। যার জন্য করি চুরি সেই বলে চোর। সিধুকে নিয়ে সেই সন্ধ্যায় আহ্লাদি গিয়ে হাজির অসীমার বাড়িতে। দরজার পাশেই বসবার ঘর। অসীমার শাশুড়ি সিধুকে সেখানে বসিয়ে বললেন, আমার ছেলে এক্ষুনি ফিরবে। অর্থাৎ সিধুকে একা একা বসে থাকতে হবে না বেশিক্ষণ। তারপর আহ্লাদিকে নিয়ে ভেতরে ঢুকলেন। বৌমা, দেখো কে এসেছেন। কত সৌভাগ্য আমার যে তোমার আহ্লাদি দিদির পায়ের ধুলো পড়েছে এ বাড়িতে। দিদি? আহ্লাদি একবার ভাবল, বলে দিদি আবার হলুম কবে থেকে? কিন্তু সে এসেছে নিজের খরচে। এখন বুড়ো মানুষের সামান্য একটা কথার প্রতিবাদ করে লাভ নাই। কি মা? অসীমা রান্নাঘর থেকে বেরিয়ে থমকে দাঁড়ালো। তারপর এক পা দুপা করে আড়ষ্টভাবে এগিয়ে এলো আহ্লাদির দিকে। আহ্লাদি ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে তাকে। এতক্ষণে সে বুঝতে পারল যে অসীমা তার আশায় খুশি হয়নি। তারকেশ্বরে প্রথম দেখা হবার সময় বন্ধুর মনের ভাব সম্বন্ধে একটু খটকা লেগেছিল। এখন আর সংশয়ের কোনো অবকাশ নাই। বৌমা, তোমার আহ্লাদি দিদিকে সঙ্গে করে উপরের ঘরে নিয়ে গিয়ে বসাও, আমি আসছি একটু পরে। অর্থাৎ তিনি একটু জল খাবারের জোগাড় করবেন ততক্ষণ। বাপরে বাপ, যা বাঁকা শাশুড়ি তোর অসীমা। নে তো এবার মাথার কাপড় ফেলতো দেখি, দেখি ভালো করে কেমন চেহারা হয়েছে তোর। বর গেছে কোথায়? তোর বর দেখতেই তো এলুম। পাথর গলল বুঝি এতক্ষণে। শোনো আহ্লাদি, তোমাকে একা খুঁজছিলুম। এক্ষুনি আমার শাশুড়ি এসে পড়বেন। একটু সাবধান করে দিই, এদের কাছে বলো না যেন তুমি আমার সমবয়সী।
এনা জানেন যে আমার এখন 23 চলছে, আমার স্বামীর বয়স এখন 33। আমি 2 বছরের বড় তার চেয়ে। ত্রস্ত চোখের চাউনিতে কাতর মিনতি, ফিসফিস করে বলা কথাগুলো। এর মধ্যেও আহ্লাদি লক্ষ্য করেছে যে অসীমা তাকে তুই না বলে তুমি বলছে, বর কথাটা ব্যবহার না করে স্বামী কথাটা ব্যবহার করছে। ঠেলে দূরে সরিয়ে দিতে চায় নাকি তাকে অসীমা? এরা সকলে জানেন ফটিক আমার দাদা। বিলাতে আমি ওকে চিঠি লিখি না, পাছে আমার চিঠিপত্র থেকে জানাজানি হয়ে যায় ও আমার ছোট। সব সময় সতর্ক থাকি, পাছে আমার আসল বয়স ধরা পড়ে যায় সেই ভয়ে। এ হয়েছে আমার এক শাস্তি। চাপা ভাঙা ভাঙা গলায় বলা কথাগুলো আহ্লাদের কাছে আসছে। সে তাকিয়ে অন্যদিকে। দিদির বিয়ের সম্বন্ধ করতে ছোট ভাই যাবে, এ সংকোচে ফটিক কোনো দিন আমার বিয়ের খোঁজ খবরে যায়নি কোথাও। বলতো লজ্জা করে। আমার বিয়ের সময় বোম্বের একটা কোম্পানিতে কাজ করত, সেই কোম্পানি ওকে বিলেত পাঠিয়েছে। মারা যাবার আগে শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের মুখে কেবল ওই ফটিকের কথা। গলা ভিজে এসেছে, আড়ষ্টতা একটু একটু করে কাটছে। সঙ্গে ওটি তোর ছেলে বুঝি? আমারও তাই মনে হয়েছিল। আমার শাশুড়ি ভেবেছেন তোর দেওর। তোর ছেলে পেলে কটে রে? 4টি ছেলে 4টি মেয়ে? পারিস তো এ কথা চেপে যাস রে আমার বরের কাছে আর শাশুড়ির কাছে। একটু সাবধান থাকাই ভালো। বৌমা! মাথার কাপড় টেনে দিল অসীমা। সাড়া দিতে দিতে শাশুড়ি উঠে আসছেন উপরে। শেষ অনুরোধ এলো চোখের ভাষায়, সেই ভাষাতে আশ্বাস জানালো আহ্লাদি। কি ভাবিস রে তুই আমাকে অসীমা? তবু কি সে নিশ্চিন্ত হতে পারছে? দিদির সঙ্গে কি সব প্রাণের গল্প হচ্ছে বৌমা? বলছে শাশুড়ি খেতে দেন না। হাসছেন বৃদ্ধা। না গো বাছা, তেমন বউ আমি আনিনি, নিজে দেখে শুনে যাচাই করে বউ এনেছি ঘরে। শাশুড়ি বউকে কি যেন ইশারা করায় অসীমা ঘর থেকে বেরিয়ে গেল, সম্ভবত চায়ের জল চড়াতে। ঘরের বাইরে গিয়ে মুহূর্তের জন্য দাঁড়িয়েছে সে। চোখাচোখি হলো বন্ধুর সঙ্গে। অসীমা, ভয় পাচ্ছিস কেন? সে বুদ্ধিটুকু আমার আছে, বুঝলি? এবার শাশুড়ি আরম্ভ করলেন তার দুঃখের কথা। এসব বৌমার সম্মুখে বলা যায় না। তার 10টি নয় 5টি নয়, ওই একটিই মাত্র ছেলে। 4 বছর বিয়ে হয়েছে, আজও বৌমার সন্তান হল না। এরই জন্য তিনি বৌমাকে নিয়ে তারকেশ্বরে গিয়েছিলেন। সবই তার হাতে। আহ্লাদি সাই দিল। হবে হবে, বাবা তারকনাথের কৃপায় নিশ্চয়ই হবে। বৃদ্ধার হঠাৎ খেয়াল হলো যে তিনি এতক্ষণ নিজেই কথা বলছেন। তা আপনার থাকা হয় কোথায়? আগে আমি তো থাকি বিদেশে। বাহ, আপনাদের বাড়িখানি ভারী সুন্দর তো। আর কি ঝকঝকে তকতকে করে রেখেছেন। ফুলের টব দেখছি জানালার উপর। ছেলের খুব ফুলের শখ বুঝি? তা তো হবেই। ঠাকুর ঘর নেই তেতলায়? চলুন দেখি আপনার ঠাকুর ঘরখানা। বাহ বাবা বাবা বাবা, কি সুন্দর করে সাজিয়েছেন ঠাকুর ঘরখানা। তা বাছা, থাকা হয় বিদেশে কোথায়? আগে অজপাড়াগা। সেখানে থাকতে থাকতে আমরা পাড়াগে হয়ে গেছি একেবারে, বুঝলেন? শিয়ালের ডাক না শুনলে তো রাতে ঘুমই হয় না। কাঁকড়া গলদা চিংড়ি কিছুই পাওয়া যায় না সেই দেশে। থাকার মধ্যে আছে শুধু এক ষষ্ঠীতলা। সেখানকার ষষ্ঠী ঠাকুরন কিন্তু খুব জাগ্রত। ও, তা
আপনার ছেলে পিলে কটি? ও মা, টিয়া পাখিও আছে দেখছি আপনার ঘরে, কোনো কিছু ত্রুটি নেই। টিয়া পাখি কি অসীমার? আমাদের ওখানকার ষষ্ঠীতলায় আমি অসীমার নামে একখানা ইট বাঁধব। সেখানে ইট বাঁধা নিষ্ফলা যেতে আমি আজও দেখিনি। আচ্ছা, এবার আমরা চলি, আমাদের বিশেষ তাড়া আছে কি না? ও মা, সে কি কথা? না না, চা জল খাবার না হয় আরেকদিন এসে খেয়ে যাবো ক্ষণ। যাচ্ছিলাম তো দক্ষিণেশ্বরে, পথে মনে হলো আপনি সেদিন আসতে বলেছিলেন। দক্ষিণেশ্বরের কাজ সেরে আবার আমাদের 8:30টার মধ্যে বাড়ি ফিরতে হবে। না না, আর 1 মিনিটও দাঁড়াবার সময় নেই। আমার চেয়ে তারা যে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে তার, ওর আবার রাত্রিতে আরেক জায়গায় নেমন্তন্ন আছে। না না, খাওয়াটা কি সবচেয়ে বড় কথা হলো? দেখাশোনা হলো, সুখ দুঃখের কথা হলো, এগুলো কি কিছু না? অসীমা, বেরিয়ে আয় রান্নাঘর থেকে। দেখলি তো আল্লাদি দিদি তোর কথা বলেনি। আরে না না, চা করতে হবে না, সময় নেই রে। সেই এতটুকুনি দেখেছি তোকে, তোর সঙ্গে কি আমার শিষ্টাচারের সম্বন্ধ? বিশেষ তারা না থাকলে কি আর জামাইয়ের সঙ্গে দেখা না করেই চলে যায়? তোর শাশুড়িকে বুঝিয়ে বলিস আল্লা দিদি চিরকাল কিরকম তরবরে মানুষ। খিলখিল করে হাসতে হাসতে সে বৃদ্ধাকে প্রণাম করে। দ্বিধা কাটিয়ে অসীমাও এসে ঢিপ করে একটা প্রণাম করলো আল্লাদিকে। হয়েছে হয়েছে, থাক থাক, সুখে স্বামীর ঘর করো। পায়ের ওপর অসীমার আঙ্গুলের চাপটা প্রয়োজনের চেয়েও অনেক বেশি জোরে মনে হয় আল্লাদির। তার অভিনয়ের মজুরি বোধ হয়। দরাম করে দরজা বন্ধ করে শাশুড়ি বললেন, ধন্যি মেয়ে বাবা। অসীমা চায়ের কেটলিটা নামিয়ে রেখে উনুনের দিকে মুখ করে বসল। আর পথে ছেলের কাছে এমন মজার গল্পটা করতে গিয়ে হাসতে হাসতে চোখে জল এসে গেল আল্লাদির। শেষ হলো সতীনাথ ভাদুরীর লেখা ছোট গল্প বয়কমি। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।